সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার দেখে না পুরো মনটা মেজাজটা একদম ফুরফুরে হয়ে গেছে। বেশ ভালো লাগছে। কালকে রাতে যে বিভৎস গরম, এদিকে মেয়ে পিসি এসছে, মেয়ের সবাই পিসির কাছে। আমি বলছি কি বাবা তুই কি আজকে পিসির কাছে শুবি? বলছি কি হ্যাঁ মা আমি তো আজকে পিসির কাছেই শোবো, আজকে রাতে একটু শুই পিসির কাছে, কালকে আবার তোমার কাছে শোবো। আমি বুঝতে পেরেছি আজকেও পিসির কাছে ছাড়া আমার কাছে শোবেই না। বলছি কি তোমার ঠান্ডা লাগবে বাবা এসি জ্বালালে? আমি বললাম সে তো লাগবেই, তাহলে আমাকে ওই ঘরে শুতে হবে, আর আমি তো ওই ঘরে একা একা শুতে পারবো না। বলছি কেন, ভূতের ভয় করবে? তুমি এক কাজ করবে, তুমি লাইটটা জ্বালিয়ে চোখগুলো বড় বড় করে তাকিয়ে তারপরে তুমি ঘুমিয়ে পড়বে। আমি বলছি কি এটা কেমন কথা? আমি লাইট জ্বালাবো সে ঠিক আছে, কিন্তু চোখগুলো বড় বড় করে তাকিয়ে কি করে আমি ঘুমাবো? বলছি কি সেও তো ঠিক, তাহলে আমি কি করব মা? আমি বলছি তুমি যাও পিসির কাছে, আমি কাঁথা টাতা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো, কানে একটা কাঁথা আর গায়ে একটা কাঁথা। তাও বেশিক্ষণ চালায়নি, 1 ঘন্টা চালিয়েছিল, 11টা থেকে 12টা আসতে দিয়ে। তারপরে বলো ঘরটা ঠান্ডা হয়ে গেছে আর এবার বন্ধ করি। যেই বন্ধ করেছে ওর নাকি বিভৎস গরম লাগছিল, সারা রাত আমার জন্য এসিও চালায়নি। সকালবেলা উঠে দেখছি যে ওয়েদারটা ভালো, হাওয়া দিচ্ছে, দরজা জানলাগুলো পটপট করে খুলে দিলাম, খুলে দিয়ে এবার ভালো হাওয়া দিচ্ছিল। ঘরদোর এখনো মুছিনি, আজকে মুছবো না, কালকে ওপর নিচে সব ঘরদোর মুছেছি। যেদিন ওপর নিচ সব মোছা থাকে সেদিন একটু রেস্ট নিই, মানে আমাদের ওপরে শুধু ওই বারান্দাটা আর হুইল চেয়ারে জল পড়া যেহেতু বারান্দাটা আর আমাদের ঘরটা মুছিনি, ঝাড় দিলাম, বিছানা ঝাড়লাম। এবার বৃষ্টির ওয়েদার দেখতে দেখতে মানে ফুল নিতে 1 কাপ চা খাবো ব্যাস। আমার ব্যালকনির গাছগুলোকে একবার তোমাদের দেখিয়ে দিই। এই গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো, এটা থেকে না আরও গাছ বেরিয়েছে ছোট ছোট। এই চারাগুলো আমি আবার তুলবো, এই যে এইগুলোকে আবার রিপোর্টিং করতে হবে, ছোট ছোট চারা বেরিয়েছে। আর এটা হচ্ছে আমার সব থেকে বড় গাছ ছিল, কিন্তু ডালপালাগুলো সব অর্ধেক ভেঙে গেছে নড়াতে গিয়ে। এইটাকে ভাবছি একটু পেন্ট করব, পেন্ট করে তারপরে এই মাটিটাকে পুরো এর মধ্যে ঢেলেই বসিয়ে দেবো। এই গাছটাকে জবের থেকে এখানে দিয়েছি, তবে থেকে গাছটা পুরো সে একদম ওর কি বলে সাপোর্ট পেয়ে গেছে, ওই জানলাগুলো পুরো একদম সাপোর্ট নিয়ে নিয়েছে, আর ফুলও ফুটছে মোটামুটি ভালোই। আর এই গাছটা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, এই গাছটাতে ফুল ফুটছে নয়নতারায়, কিন্তু এই গাছটাতে এখনও ফুল আসেনি, গাছটা কেটে দিতে হবে সাইজ করে। মোটামুটি সব গাছই ঠিকঠাক আছে। আর আমি নীলকণ্ঠর বীজ ছড়িয়েছিলাম, দেখো একটা বীজ হয়েছে। আর বাবার বাড়ি থেকে এনে যে জবা গাছগুলো ডালপালা এনেছিলাম, সেই ডালপালাগুলো ভেঙে লাগিয়ে দিয়েছিলাম। গাছটা দেখো কি দারুণ হয়েছে। ছোট্ট টপটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু গাছটা সুন্দর হয়েছে। আলো লাগিয়েছিলাম, এই একটা জবা গাছ, সব কটাই বেঁচেছে। আর এই একটা সুন্দর পাতা বেরিয়েছে দেখো। আর মা আবার আর একটা কী ধরনের গাছ এনেছিল, এই যে তোমরা হয়তো চিনবে, সেই পার্পেল কালারের ফুল হয়, ছিল ফুল, এই গাছগুলো বেঁচে গেছে। এই গাছগুলো 3-4টে নিয়ে এসেছিল কোথা থেকে একটা ডাল ভেঙে, এই দেখো এই যে গাছটা। আর আমার উচ্ছে গাছটা এই দিকে তো বেয়েছে, এতটা পর্যন্ত বেয়ে গেছে, আর এই দিকে আবার 3-4টে ডাল বের করেছে, সেগুলোকে আবার জানলার দিকে নিয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো ভালো লাগছে বলো, বেশ। আর কাঁকরোল গাছে এবার ফাইনালি কাঁকরোল এসছে। এইটা হচ্ছে কাঁকরোল, এতদিন যেগুলো হচ্ছিল ওগুলো কাঁকরোল ছিল না, ওগুলো ছিল অন্য কিছু, মানে ছেলে ফল ছিল। এই হচ্ছে কাঁকরোল। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো সকালবেলায় কি কিনেছি, দেখো পাতা মাছ, এই দেখো আজকে পাতা মাছ দিয়ে করবো, শস্য দিয়ে পাতা মাছের ঝাল। এই মাছগুলো না সুন্দর খেতে লাগে, আর কাটা হয় না ভেজে, আর কিছু একটা কাটার মধ্যে আর করবো একদম বেসন দিয়ে বেগুনির মতো লম্বা লম্বা, তোমাদের দেখাবো ওখানে। আমি মনুকে আনতে যাব, কুটে কাটে ধুয়ে রেখে গেলাম। হ্যাঁ চাল দিয়ে থেকে গেছি, কণিকাকে বলেছি ভাতটা একটু বসিয়ে দাও, আমি এসে তারপরে করছি, তোমাদের দেখাবো। দেখো কত বড় বড় মাছগুলো অন্যরকম দেখতে হয়, ছাল ছাড়িয়ে ফেলেছে মাছ। আমি ছাল ছাড়াইছি, সব ছাল ছাড়াই নিয়েছি, শঙ্কর মাছের মতো ছাল হয়। ছাল ফেলাই দিয়েছি। আজকে পাতা মাছের ঝাল, বুঝেছো?
মেয়ে এখনো আসেনি, আমার ঘর তো সব মোছা হয়ে গেছে। মুছবো না করে দেখলাম বৃষ্টি বর্ষা হচ্ছে, তো ব্যালকনি থেকে জল আসে, ছিট আসে, পেস্তা পাড়ায় কাদা কাদা হয়। শুধু এই জলের বোতলগুলো ভরা বাকি রয়েছে। সিঁড়ি মুছলাম, ফ্লোর মুছলাম, মানে বারান্দা মুছলাম, ঘর মুছলাম, প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে। ব্যালকনিও মুছে নিয়েছি, আর এই ঘরটাও মোছা হয়ে গেছে। এই যে পুরো একদম পরিপাটি করে ঘরটা মুছে নিয়েছি। দাঁড়াও, এই জানলাটা খুলে দিই, তাহলে একটু হাওয়া পায়। এই ঘরটাতে এমনিতে একটু ঠান্ডাই থাকে মোটামুটি, যেহেতু এদিকের ব্যালকনিটা খোলা, জানলাটা খোলা, ওই জন্য। চলো, ও ভাতও হয়ে গেছে তার মধ্যে। কি হয়েছে? ভাত হয়ে গেছে, জল স্নান করতে বসেছে। এই যে ভাত হয়ে গেছে, বাসন সব গুছিয়ে নিলাম, রান্নাঘরটাও মুছে নিয়েছি, এদিকের কাজ সব কমপ্লিট, শুধু রান্নাটা করা বাকি। মেয়ে স্কুল থেকে চলে এসছে, ভাত খেতে গেছে। আর আমাদের আজকে সকালের বেশ ভালো খাবার, কি বলে, বোঁদে আর পাউরুটি। সেই আগের দিন দিদিবাড়িতে গেছিলাম, ওদের ওখানে মিষ্টির দোকানে ঢুকেছিলাম মিষ্টি নেবো বলে। এবার মেয়ে বললো যে মা তাহলে একটু বোঁদে নাও। এবার বোঁদে চেয়েছি, বোঁদে দিয়েছে, দিয়ে তারপরে না বললো যে দেওয়া যাবে না। আমি বললাম কেন দেওয়া যাবে না? এবার বলতে চাইছে না, মানে বলছে না যে বোঁদেটা পচে গেছে। তারপরে পরে স্বীকার করলো একজন যে বোঁদেটার থেকে একটু গন্ধ বেরোচ্ছে, ওটা দেওয়া যাবে না। তো তারপরে ওকে আর দিতে পারিনি, বলেছিলাম পরে দেবো কিনে, বিকেলে তো আর বেরোনো হয়নি, গেছেই তো আমরা সন্ধ্যাবেলা। তো ওই জন্য আজকে মা কিনে এনেছে। বোঁদে খেতে চেয়েছিল নাতনি, মনে হয়েছে, আমি ভুলে গেছিলাম। তারপরে আমি যদি মিহিদানা নিয়ে এসেছিলাম, খেয়েছিল, এবার বোঁদে চেয়েছে, সেটা তো দিতে হবে। ওই জন্য মা আজকে আবার বোঁদে নিয়ে এসছে কিনে, ওদের দিয়েছে। আর আমাদের এই পাউরুটি আর বোঁদে এনে দিল খেতে। সকালে এটা খেয়ে তারপরে রান্না করতে যাব। এই যে মা এবার বেসন দিয়ে ওটার বড়া করবে। পকোড়া দেখো কত বড় বড় মাছ। মাছগুলো বাঁশ পাতার মতনই দেখতে, চ্যাপটা চ্যাপটা। এটা কি কি দিয়েছি জানো? এটা দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর হলুদ, আর কিছু দিইনি। কালো জিরে দিলে গালের মধ্যে পড়লে বেশি মজা লাগবে খেতে। 3টে করে দিই। এবার একটু উল্টায় দিই, দেখি কি হয়েছে। বেগুনির মতো দেখতে লাগছে, বেগুনির মতো দিতে হবে। এটা আর একটু গরম হতে দিলে তো কিছু মাছগুলো ভিতরে কাঁচা থাকবে, সেই জন্য একটু ইয়ে করে দিলাম যাতে দেওয়া খাতে যাতে লাল না হয়। দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মনে হচ্ছে না দেখ। কার কার খাতে ইচ্ছা করছে কমেন্ট করে বলবা। সবারই খেতে ইচ্ছা করবে, তুমি কি সবাইকে পাঠাবা তাই বলো? দিয়ে দিচ্ছি এই মাছগুলো কে কে চেনো আর কে কে খেয়েছো বলো? একে বলে বাঁশ পাতা, সমুদ্রের মাছ। না, গঙ্গায়ও পাওয়া যায়। এটা গঙ্গায় দেখেছি যখন জাল, আগে যেতাম তো খুব, এখন তো যাই না, আগে খুব যেতাম। আবারও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, একটু তেলটা ঢেলে নেব। দেখো ফাইনাল রূপ, লাস্ট একদম মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। এই দেখো সবার অলরেডি একটা করে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আবার এই ভেজেছি, ওই বাড়ি কটা দেবো। এই দেখো কিরকম মরমর করছে। এই দেখো, বুঝছো? খেয়ে দেখাই, ডানা তো খেতে পারি না, বাদ দেখায় মরমর অবস্থা। তুমি বেসন দিয়েছো, ভেজেছো ভালো করে, তাই না? বলে হবে না? আর ওইদিকে মাছ ভেজে নিয়েছে, আর ডাল করেছে, আর ছিল চাটনি, চাটনি জাল দিলাম, জাল দিয়েছি। ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছটা দিয়ে দেবো।
কাঁচা কাঁচা ভাজিনি কিন্তু, দেখো ভেজে নিয়েছে এই যে, মানে ফলুই মাছের মতো দেখতে লাগছে ভাজাটা। এবারে এক একটা করে দিয়ে দিই। কড়া করে একটু ভেজেছি, কড়া করে ভাজলেই ভালো লাগে খেতে। আবার অনেক সময় কাঁচাও করা যায় সর্ষে বাটা দিয়ে। দেখো সব একেবারে আমসত্বর মতো জড়াই গেছে, কিন্তু মাছ আমার ভাঙেনি, জড়াও আর যাই করো। একদম মাখা মাখা করবো, বেশি ঝোল করবো না, ওই জন্য ডাল করলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি। দেখো এত জোরে হাওয়া দিয়েছে, গাছ উল্টে পড়ে গেছে। যেন যাই তো একটু ছাদটা দেখে আসি, ঘুরে আসি। আবার এই বৃষ্টি নামছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। 2খানা গাছ উল্টে পড়ে গেছে, দুটো গাছ। আর আমাদের ছাদের টবের পজিশন সব চেঞ্জ হয়েছে, প্লাস তার সাথে ড্রাগন গাছগুলো মাচা করে দেওয়া হয়েছে। কৌশি দাদা এসেছিলো, ড্রাগন গাছের মাচা করে দিয়ে গেছে, অনেকটা বড় হয়েছে। বলছে এই পাশ থেকে ওই পাশ থেকে ঝুলে ঝুলে পড়বে। তারপরে আরেকজন উঠে গেছে, এসে পর ছাদের ওপরে উঠবে দৌড়িয়ে এখান থেকে। ওই দেখো, চলো গিয়ে আবার স্নান করব। অন্যান্য দিনের তুলনায় শরীরটা আজকে অনেকটা ভালো আছে। কালকে রাত্রেবেলা মা কল করেছিল, মা বলছে তোর কি সারাক্ষণ শরীর খারাপ হতে থাকে? জ্বর জারি তোর মেয়ের, তাহলে তো এরপরে বাইরেই বেরোতে পারবি না তোরা। আর আমি বলি কী করবো বলো, শরীর যদি সাথ না দেয় তাহলে কি করা যাবে? বেরোবো না, যাবো না তোমাদের বাড়িতে। বলছে এরকম বললে হয়? আসিসই তো 6 মাসে 9 মাসে একবার। মেঘ ডাকছে জোরে। আমি বললাম কিছু করার নেই, এখন ভুলে যাওয়ার কথা, কারণ এখন মেয়ের স্কুলে ভর্তি হয়ে গেছে, অন্য স্কুলে যাচ্ছে, এখন আর সবসময় যাওয়া সম্ভবও নয়। এমনিতেও যাই না সেভাবে, আর যাওয়া হবেও না এই মুহূর্তে। পড়াশোনাটা আগে করুক ঠিকঠাক করে, তারপরে ছুটি চাটা পেলে মাঝে মাঝে একটু একদিনের জন্য যাওয়া যাবে, সেটা আলাদা ব্যাপার, বুঝেছো। নিচে গিয়ে স্নান করবো। কোয়েল স্নান করে পুজো দিল। মা, আমি রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করবো বলে, মাঝখানে মা বললো তোমার শরীর খারাপ, ছেড়ে দাও, তুমি রান্নাগুলো দেখিয়ে দাও, আমি রান্নাটা করে দিচ্ছি। তো মা রান্নাটা করে দিল। আগের দিন একজন কমেন্ট করেছিল, এক দিদিভাই, যে তোমাদের শাশুড়ি বৌমার আর তোমাদের পরিবারের বন্ডিংটা ভীষণ ভালো লাগে। আসলে কি বলো তো, একটা সংসারে থাকা মানে শুধু কাজ করা, খাওয়া দাওয়া এইসবই নয়। আবার অনেক সংসারে শুধু ঝগড়াঝাটি এসব নিয়েও সংসার হয়। মানে বিভিন্ন রকম সংসারে না, বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা সংসারটাকে তৈরি করি। কেউ ভালোবাসা দিয়ে তৈরি করে, কেউ হচ্ছে ঝগড়াঝাটি অশান্তি দিয়ে, কেউ আবার অন্যরকমভাবে, যার যেভাবে মানে চলে আর কি সংসারটা। এবার আমাদের সংসারে একটু অন্যরকম, সবাই সবার সাথে মিলেমিশে থাকতে আমরা পছন্দ করি, একসাথে খাওয়া দাওয়া, এটাই সবসময় হয়, তোমরা দেখে এসছো। কারণ আমরা একা একা কিছু খেতে কিছু ভালোবাসি না, যে একা, অনেকে আছে না একা সংসারে একা করবো, একা থাকবো, একা খাবো, এই জিনিসটা আমাদের কারোর মধ্যেই নেই। সবাইকে দিয়ে থুয়ে খেতেও ভালোবাসি, আর সবাই সবার কষ্টে পাশে থাকতেও ভালোবাসি, এরকমই আমরা। তো এবার প্রত্যেকটা সংসারে একজন দুজন ব্যতিক্রম থাকে, সেটা সব সংসারই হয়, কিন্তু সেই মানুষগুলোকেও নিজের দিকে টানা, নিজের মতো করে নেওয়া, এটা কিন্তু একটা আলাদা ট্যালেন্ট, তাই না? তো এই আর কি, সবাই আমরা একসাথেই আছি, ভালোভাবেই আছি, আর আমাদের শাশুড়ি বৌমার বন্ডিং এভাবেই আছে। বুঝি একে অন্যের কষ্টটা, ওই জন্যই হয়তো সংসারটা এত ভালোভাবে চলছে। আজকে যদি একে অন্যের কষ্ট, আর যদি মা বলতো ও শরীর খারাপ, তাতে কী হয়েছে, করবো না, যাবো না, আমি যদি বলতাম যে আমি কেন করবো, মা কেন করে না, এইসব ভাবলে না উজ্জ্বলকে দেখতে পারতাম, না মেয়েকে দেখতে পারতাম, না সংসারটা চালাতে পারতাম। এই সংসারের পেছনে শাশুড়ি বৌমা দুজনেরই অবদান একদম সমান সমান। আমি যেটা মনে করি, শুধু যে আমার কৃতিত্ব সেটা নয়, দুজনে আছি বলেই সংসারটা আছে। দুজনে যদি শক্ত হাতে হালটা না ধরতাম, হয়তো সংসারটা এইভাবে থাকতো না। এই চলছে, চলুক, ভগবান এভাবেই চালাক, আর কি করব। অনেক কঠিন জানি লড়াই, বাঁচার লড়াই অনেক কঠিন,
পেটের লড়াই অনেক কঠিন, করতে হবে, তাই না বাবা? তুমি করবে তো? এতে আমি খেতে ইচ্ছে। চলো গাছগুলো একটু তুলে দিয়ে যায়। গাছগুলো এত বড় বড় না, এই জন্যই হাওয়া দিলে এরা পড়ে যায়। দুখানা গাছই পড়ে গেছে উল্টে। এটার মধ্যে বেল গাছ আছে আর একটা পেয়ারা গাছ, আর এটাও একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু পেয়ারা কেন হয় না কি জানি, ফল কেন হয় না। আর আমাদের একটা পুঁইশাক গাছ হয়েছে, দেখো পাতাগুলো শুধু দেখো, এত বড় পাতা, মানে আমার দুটো হাতের সাইজের সমান পাতা, দেখেছো কত বড় বড় পাতা হয়েছে, বিশাল বড় পাতা হয়েছে। আমার হাতের থেকে মানে আমি দুটো তিনটে হাত নিয়ে একটা পাতা। আর গাছের ডাল ছেড়েছে অনেক সুন্দর, এই গাছটার থেকেও সুন্দর। এই গাছটা অতটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আর এই দেখো আমাদের শাক পাতা হয়েছে, কত সুন্দর, দেখেছ কি দারুণ দেখতে লাগে, তাই না? মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক, সর্ষে বাটা দিয়ে ওই বাঁশপাতা মাছের ঝাল। আর এটা হচ্ছে মেয়ের খাবার নিলাম, না এটা উজ্জ্বলের, এটা মেয়ের, ওদের দুজনকে দিয়ে দেবো। তরকারিটা নেবো এখন, শুধু তোমাদেরকে জাস্ট দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। আর এখানে মা করেছে ডাল, আর এখানে রয়েছে চাটনি, সেই ছেলের জন্মদিনের দিন যে চাটনি করেছিল ওটা। আর এই হচ্ছে ওই মাছের পকোড়া, আর দিদিভাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছে, আর ওই বাড়িতেও পাঠিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে লোটে মাছের ঝাল, আগের দিন মা করেছিল লোটে মাছের ঝাল, ওই গোটা গোটা লোটে মাছের ঝাল করে না ওই রকমভাবে, তো ওটা মানে ছিল খানিকটা, ওই জন্য ওটাকে বের করে ভাবলাম ফ্রিজে রয়েছে, ফ্রিজে থাকলেই সেগুলো মানে সেভাবে খাওয়া হয় না, তো ওই জন্য বের করে নিয়েছে, একেবারে খেয়ে নেবে আজকে। চলো ওদের খাইয়ে দিয়ে আমি স্নান করে উজ্জ্বলকে খাইয়ে, ওর শরীরটা ভালো নেই, ও খাইয়ে ওকে শুইয়ে দেবো। এতক্ষণ পিঠে ঠান্ডা জলে সেঁক দিচ্ছিলাম বসে বসে। খাইয়ে শুইয়ে দিই। সবাইকে খাইয়ে দিলাম, তারপরে নিজে স্নান করলাম, স্নান করে এবার আসলাম। কথা বলতে পারছি না, তো কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। মানে কিছু কিছু মুহূর্ত আসে জীবনে, কিছু না, মানে আমাদের জীবনের তো বেশিরভাগ মুহূর্তই হচ্ছে আমাদের হাসি মুখে লড়াই করতে করতে জীবনটা কাটছে। এত শরীর খারাপ লাগছে, মাঝে মাঝে এরকম হয়, খারাপ লাগে, মানে তখন সেই মুহূর্তে আমি ওর জন্য কিছুই করতে পারি না। তখন মনে হয় যে আমি আমার এই যে এত খাটনি, এত কষ্ট, বা ওকে নিয়ে যে কষ্ট করা বা স্ট্রাগল করা, ভালো রাখার যে লড়াইটা, তখন মনে হয় সবই মিথ্যা, বৃথা যাচ্ছে, মানে মিথ্যা নয় বৃথা যাচ্ছে। এত পিঠে যন্ত্রণা উঠেছে মানুষটার, পিঠের শিরদাঁড়াগুলো মুঠে করিকে আমার মনে হচ্ছে না, বসে থেকে থেকে আমার না শিরদাঁড়াটা বেঁকে যাচ্ছে। মানে বলছে আমি যত চেষ্টা করছি আমি টান হচ্ছে না। পিঠে বালিশ দিয়েও বসতে পারে না, কারণ ও বরাবরই ওর পিঠে মানে পিঠটা ঠিক করার জন্য সেই কি বলে ওটাকে স্ট্রাকচার বলে না, ওই পিঠে হেলান দিয়ে বসে, ওগুলো বানিয়ে দেওয়া হয়েছিল, ওগুলো তো প্রবলেম হয়। পিঠে বালিশ দিয়ে বসার জন্য ট্রাই করা হয়েছিল, ওর দম আটকে আসে। তো বলছে আমার এরকম হচ্ছে, মনে হচ্ছে আমার পিঠটাকেও দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। বলছে এসি চলছে, আমার প্রবলেম হচ্ছে এসিতে, মানে আমার তো ঠান্ডা লেগেছে, আমার প্রবলেম হচ্ছে এসিতে, আমি বসতে পারছি না এসির মধ্যে, এত জোরে এসি চলছে, তার মধ্যেও ওর এসিতে কাজ করছে না। বলছে আমার পিঠ গরমে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে পিঠ ফেটে বেরিয়ে আসবে শিরদাঁড়াটা। পুরো বাচ্চাদেরকে যেভাবে করে, পুরো সেই ঠান্ডা জল নিয়ে পিঠের মধ্যে দিয়ে দিয়ে পিঠটাকে ঠান্ডা করছে। এইভাবে কতক্ষণ, এইভাবে তো হয় না, না
শরীরের ভেতর থেকে হচ্ছে, আমি বাইরে থেকে কত ঠিক করার চেষ্টা করব। এবার অনেকে বলবে ডাক্তার দেখাও, ডাক্তারবাবুর টাচে তো সবসময় রয়েছি। ডাক্তারবাবুকে আবার এই নিয়ে কথা বলেছিলাম, তো ওষুধ আবার চেঞ্জ করে দিয়েছেন উনি, সেগুলো খাওয়ানো হচ্ছে। এটা হবে, এটা হবে। আমার দুর্ভাগ্য যে আমি চাইলেও, ভগবানের কাছে হাজার ডাকলেও আমি পারছি না সেই জায়গা থেকে, সেই কষ্টটা থেকে ওকে দূর ঠিক করতে। তারপরে শুলো এখন মাথায় হাত বুলিয়ে দিয়ে, তারপরে বললো তুমি যাও এখন গিয়ে এডিটটা করো। কি বলবো বলো, আমি হয়তো আমার মেয়েরও এতটা টেক কেয়ার করি না। ঠিক আছে মেয়ে করে নেবে, খেয়ে নেবে, না পারলে মাকে বলে দিই খাইয়ে দাও। বিশ্বাস করো ওর কোনো কষ্ট হলে না সেটা নিতে পারি না। এমন নয় যে মেয়েটা নিতে পারি, সেটাও নয়, ও তোমার নিজের সন্তান, কিন্তু কেন জানি না মানে ভালো লাগে না, আর ভালো লাগে না। ভগবান জানি না আর কত পরীক্ষা নেবে, পারছি না। এই কথাগুলো তোমাদের আমি বলতে চাই না, মাঝে মাঝে না আটকেও রাখতে পারি না। কাকে বলবো? মাকে, আমার নিজের মাকে বলবো, কষ্ট পাবে। আমার শাশুড়ি মাকে বলবো, সেও কষ্ট পাবে। উজ্জ্বলের সামনে হাউ হাউ করে কাঁদবো, সেও কষ্ট পাবে। কাকে বলবো? গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে 7:45 মতো বাজে। তো আজকে হঠাৎই প্ল্যান হলো যে আজকে লাইভে আসবো। এমন নয় যে আমি ঠিক শরীর খুব ভালো হয়ে গেছে বা কিছু, সেটা নয়। ভেবেছিলাম আজকে ভিডিওই আমি মনে হয় দিতে পারবো না, মানে বহু কষ্টে, মানে কাজগুলো করছি না মনের জোরে করছি। আদা দেবো, আদা দিতে ভুলে গেছি। আদাটা আমার সব থেকে উপকার লাগবে এই মুহূর্তে। তো ভাবলাম যে সময় আছে, 8টার টাইম দিয়েছি, কারণ দেখো প্রোডাক্ট ঘরে পড়ে থাকার থেকে আমার মনে হয় সেগুলো লাইভ করে দেওয়াটা, বের করে দেওয়াটাই বেটার। প্রচুর মানুষ আমার কাছে প্রোডাক্ট চাচ্ছে, কণিকা দাও দাও দাও, তো আমি দিতে পারছি না আমার শরীরের জন্য, গলার জন্য। আমি জানি না কতটা কি পারবো আমি দিতে, করতে লাইভ, কিন্তু তারপরেও চেষ্টা করব করার, কারণ করতে তো হবে। আর উজ্জ্বল বললো এখন শরীরটা একটু ঠিক আছে, তো এতক্ষণ ধরে ওকে একটু হাসানোর চেষ্টা করলাম, মজা ঠাট্টা করছিলাম ওর সাথে, তো এখন স্বাভাবিক, ঠিক আছে। মানে আমার নিজেরও একটু ভালো লাগছে। এখন মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিলাম। তো চলো লাইভটাকে শেষ করি ভালো ভালোই করে। আর এই ভিডিওতে ভয়েস দিতে গিয়েই তাই কতবার কাশি হয়েছে, কতবার লাইভ মানে ভয়েস স্টপ করে জল খেয়ে গলা ঠিক করে আবার গিয়ে ভয়েস দিয়েছি, এরকম হয়েছে, বারবার করে হচ্ছে। তো এটা স্বাভাবিক, ঠান্ডা ঠান্ডা লাগলে এটা হবেই। অনেকেই আমাকে কমেন্ট করে বলছো কণিকা তোমার মতো আমাদেরও এরকম হচ্ছে, একই প্রবলেম। তো সবাইকে বলবো সাবধানে থেকো, কারণ এই যে জ্বরটা না ভীষণ কষ্টকর, মানে ভীষণ মানুষকে দুর্বল করে দিচ্ছে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো পুরো কোটরের মধ্যে ঢুকে গেছে। ভিডিওতে বলে তাই অতটা বুঝতে পারছো না, সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে আমি কেমন হয়ে গেছি।